নমস্কার। বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, বহু প্রতীক্ষিত নির্বাচন। সে নির্বাচনের ফলও প্রকাশ হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩০০টি আসনের মধ্যে প্রায় ২০৯টা আসন পেয়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে, আর জামায়াতে ইসলামের দ্বিতীয় বৃহত্তম দল বিরোধী দল হয়েছে, তারা ৭২টা আসন পেয়েছে, আর বাদবাকি অন্যরা আসন পেয়েছে। স্বাভাবিকভাবেই বিএনপি ক্ষমতায় যাবে, তারা সরকার গঠন করবে এবং তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি প্রধানমন্ত্রী হবেন। এখন এই যে বাংলাদেশের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের কতগুলো বৈশিষ্ট্য ফুটে উঠছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথম আওয়ামী লীগ ছাড়াই এত বড় নির্বাচন হলো। অর্থাৎ আওয়ামী লীগকে ইউনূস সরকার নিষিদ্ধ করে দিয়েছে, তাদের ভোটে দাঁড়াতে দেয়নি। ফলে আওয়ামী লীগের লোকেরা ভোটও দেয়নি এবং ভোটের যে পার্সেন্টেজ সেটা খুব কম হয়েছে, 50%-এর নিচে। তার অধিকাংশ আওয়ামী লীগ লোকেরা ভোট দিতে আসেনি। তাহলেও যতটুকু ভোট হয়েছে সেটাই মেনে নিতে হবে। এবং যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনও একবার বিএনপি কিন্তু ভোট বয়কট করেছিল। তো গণতন্ত্রতে একটা বড় রাজনৈতিক দল যাতে এত প্রভাব প্রতিপত্তি থাকে, তাদের বাদ দিয়ে নির্বাচনটা সম্পূর্ণ হয় না। কিন্তু সেটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, যা হওয়ার হয়েছে সেটাকে মেনে নিতেই হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে ৩৫ বছর পর প্রায় দেশ এবার প্রথম একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারাই রাজত্ব করে গেছে, দুজন মহিলা এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একজন পুরুষ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের যে সরকারটা ছিল সেটা সম্পূর্ণ একটা বেআইনি সরকার। কোনো তার আইনি স্বীকৃতি ছিল না, সংবিধান স্বীকৃতি ছিল না। একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, জোর জবরদস্তি করে অন্যায়ভাবে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে এক উচ্ছৃঙ্খল জনতা তারা ক্ষমতায় এসেছিল। অতএব এখন যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা একটা আন্তর্জাতিক স্বীকৃত, আইনি সংবিধান স্বীকৃত একটা সরকার। সেই সরকার স্বাভাবিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এনসিপি যে দলটা তৈরি হয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেগুলোদের আবেগে ভাসছিল, তারা ভাবলো যে আমরা কি না বিশাল মহৎ কাজ করে দিয়েছি, মুজিববাদকে ধ্বংস করে দিয়েছি এবং আমরা এখানে এবার ক্ষমতায় আসব। তো তারা তো আবেগে চলে, আর ভোট আবেগে হয় না। তার জন্য সংগঠন দরকার, নেতৃত্ব দরকার, যেটা তাদের কিছুই ছিল না। তারা ভাবলো যে আবেগে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং হাসিনা বিরোধী শক্তি সব আমাদের পাশে দাঁড়াবে, আমরা ক্ষমতায় যাব। তো তাদের সেই আশায় তাদেরকে আশাহত হয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ নেতারা সব পরাজিত হয়েছে। মানুষ তাদের সম্পূর্ণভাবে গ্রহণ করেনি, বাতিল করে দিয়েছে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে জামাত ইসলামী, যেটা একটা ভয়ঙ্কর মৌলবাদী শরিয়তি শাসন কায়েম করার লক্ষ্যে এগোচ্ছিল, চরম হিন্দু বিরোধী, ভারত বিরোধী, তারা ক্ষমতায় আসেনি ঠিকই, কিন্তু তারা দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে এবং সংসদে কিন্তু বিরোধী দলের আসন তারা বসবে এবং তাদের ভয়েস বা কণ্ঠস্বর কিন্তু খুব দীপ্ত থাকবে। এটাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে যে হিন্দুরা সাধারণত আওয়ামী লীগকেই ভোট দেয় এবং আওয়ামী লীগ হিন্দুদের প্রতি একটু সফট কর্নার দেখায়। সেই জন্য অনেকের রাগ আছে যে তোরা তো আওয়ামী লীগকেই দিস, নৌকায় ভোট দিস, তাই বিরোধীরা তাদেরকে পছন্দ করে না। কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগ ভোটে দাঁড়ায়নি বা ছিল না, তাই কৌশলগত কারণই হোক বা জামাতকে রোখার জন্যই হোক, হিন্দুদের একটা ব্যাপক অংশ বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপিও কিন্তু হিন্দু বিরোধী, ভারত বিরোধী। বিএনপি হিন্দুদের, সংখ্যালঘুদের হয়ে কথা বলবে বা তাদেরকে খুব ভালোবাসা দেবে বলে আমাদের বিশ্বাস হয় না। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে যে জামাত যে জিতেছে, সেই জামাত কিন্তু জিতেছে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী এলাকাগুলো, সেইখানে কিন্তু তারা জয়ী হয়েছে। অর্থাৎ এখানে একটা চিন্তার বিষয় যে বাংলাদেশের সীমান্তবর্তী জামাত ইসলামের প্রভাব, মাদ্রাসার প্রভাব, খারিজি মাদ্রাসার প্রভাব, ভয়ঙ্কর হিন্দু বিরোধী সমস্ত কথাবার্তা বলে। আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও যথেষ্ট খারিজি মাদ্রাসার প্রভাব বেড়েছে এবং সেখানেও চরম হিন্দু বিরোধী কথাবার্তা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে
এই যে ভোট হয়ে গেল, তাতে হিন্দুদের ভাগ্য কি সুরক্ষিত থাকবে? হিন্দুরা কি সুরক্ষিত থাকবে? প্রশ্ন আমাদের আসছেই। কারণ দেশটা তো এক ছিল। এটা হচ্ছে হিন্দু বাঙালি প্রধান, ওটা হচ্ছে মুসলিম বাঙালি প্রধান। কিন্তু ওখানে এখনও প্রায় 1.5 কোটি হিন্দু আছে এত মার খাওয়ার পর। যদিও 51 সাল থেকে মার খেতে খেতে তাদের সংখ্যা কমতে কমতে 35% থেকে এখন 5-7% দাঁড়িয়েছে। কেউ বলে 7-8, কেউ বলে 2-3, জানি না, কিন্তু ওই 5-7 ধরে নিন। তাও সংখ্যার দিক দিয়ে 1.5 কোটি হিন্দু আছে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে বলেই যে হিন্দুরা সুরক্ষিত থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ বিএনপি চরম হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী। বিএনপির সময় হিন্দুদের প্রতি কী অত্যাচার হয়েছে তা আমরা দেখেছি। সেই করুণ কাহিনী ইতিহাসের পাতায় লেখা আছে। তার একটা উদাহরণ খালি দিচ্ছি আমি, বেশি দেওয়া যাবে না। একজন ভদ্রমহিলা, তিনি কেঁদে কেঁদে বলছেন যে তার স্বামী, যে তিনি একটু স্কুলের শিক্ষক ছিলেন, তো তাদের বুথে বিএনপি হেরে যায়। আর তখন সেই ছাত্ররা এসে সেই ভদ্রলোককে পেটায়, এবং যেই ভদ্রলোক, যে স্কুলের শিক্ষক, তার ছাত্ররাই তাকে পিটিয়েছে, মেরেছে। তার সামনে তার মেয়েকে ধর্ষণ করেছে। আর সেই ভদ্রমহিলা তার শাড়ি প্রায় খুলেই দিয়েছে। তারা অসহায়ের মতো তাদের হাত জোড়ে ক্ষমা চেয়েছে, বাঁচার জন্য কাকুতি মিনতি জানিয়েছে, কিন্তু শোনেনি। আরও অনেক ঘটনা আছে, সে একটা মাত্র নমুনা দিলাম। সুতরাং বিএনপি এসেছে বলেই হিন্দুরা সুরক্ষিত থাকবে, ভারতের সাথে সুসম্পর্ক হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের মতো একটা মৌলবাদী ধর্মান্ধ সরকার, যেখানে প্রত্যেক দিন হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, সেই সরকারের অবসান হয়েছে। এটা মন্দের ভালো, আর কিছুই নয়। নৈরাজ্যটা হয়তো চলে যাবে, কিন্তু হিন্দুরা বাঁচবে কিনা, সুরক্ষিত থাকবে কিনা, সে নিয়ে যথেষ্ট সন্দেহ আমার আছে। কারণ জামাত ইসলামী বিরোধী দল হয়েছে, তারা জিততে পারেনি। তারা দেখবে যে হিন্দুরা ওই বিএনপিকে ভোট দিয়েছে, আমরা তাদের জন্য জিততে পারিনি, হেরে গেছি। তাদের রাগটা যাবে পুরো হিন্দুদের প্রতি, আর হিন্দুদের প্রতি আবার তারা অত্যাচার করবে। তখন আমরা দেখব যে বিএনপির এই সরকার হিন্দুদের প্রোটেকশান দিতে পারে কিনা, বা যে সমস্ত অপরাধীরা অপরাধ করবে তাদের শাস্তি দেয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। শুধু এইটুকুই, যে একটা স্বীকৃত সরকার প্রতিষ্ঠিত হলো, ভারতের সাথে তার দ্বিপাক্ষিক সম্পর্ক আবার তৈরি হবে। আমি চাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, সেখানকার হিন্দুরা সুরক্ষিত থাকুক। তবে সেখানকার হিন্দুদের একটা কাজ, যেটা অনেকটা তারা করতে পেরেছে, যে তাদেরকে সংগঠিত হতে হবে, শক্তিশালী হতে হবে। আর পশ্চিমবঙ্গ, ভারত তথা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকেও তাদের পাশে দাঁড়াতে হবে। আর তারা তাদের ভাগ্যকে যদি নিজেরা নির্ধারণ করতে পারে, তাহলে সেখানে লড়াই করে তারা বেঁচে থাকতে পারবে। কারণ পালিয়ে গিয়ে বাঁচা যায় না। তাই হিন্দুদের উচিত ওই দেশে থাকা, ওখানেই লড়াই করা। আর ভারতের হিন্দুদের উচিত, পশ্চিমবঙ্গের হিন্দুদের উচিত তাদের পাশে সর্বদা দাঁড়ানো। কারণ হিন্দুদের উপরে অত্যাচার হলে তারা এদেশেই আসবে, তাতে আমাদের জনসংখ্যার চাপ বাড়বে, আমাদের ক্ষতি হবে। মানুষ কখনো নিজের মাতৃভূমি ছেড়ে কখনো আসে না, চরম বিপদে না পড়লে। সুতরাং আমরা চাই সেখানকার হিন্দুরা সুরক্ষিত থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর সাথে সাথে বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছে তাদের কাছে করজোড়ে বিনতি করব যে হিন্দুদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় অবিচার হয়, তাহলে আপনারা প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। এই কামনা রেখেই বাংলাদেশের শুভ কামনা করে আমার ছোট্ট বক্তব্য এখানে সমাপ্ত করছি। নমস্কার।